আদালতে ওসমান হাদি হত্যার অভিযোগপত্র জমা। শুটার ফয়সাল সহ আসামি 17 জন। সাবেক ওয়ার্ড কমিশনারের নির্দেশে খুন বলছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। মুস্তাফিজ আইপিএল ইস্যু কারো জন্যই ভালো নয়, অর্থ বাণিজ্যে প্রভাব পড়বে না, মন্তব্য দুই উপদেষ্টার। আমি আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনৈতিক হিসেবে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা আমি যেটা আশা করি দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা যা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ। প্রথম নির্বাচনের ফলাফলের অপেক্ষা। আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি। যারা সৎ এবং সাহসী নেতৃত্ব থাকবে তাদেরকে আমি আসলে এখানে আমার ভোট লিস্টের প্রায়োরিটি দিয়েছি। জিয়া উদ্যানে অষ্টম দিনেও দোয়া মোনাজাত। গুলশানে তারেক রহমানের সঙ্গে দিনভর নেতাকর্মীদের সাক্ষাৎ। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে আমাদের কি করা দরকার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এনসিপির হতাশা। এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। মনোনয়ন ফেরাতে 2 দিনে 164 জনের আপিল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও হল সংসদ নির্বাচনের ফলাফলের অপেক্ষা। নির্বাচন কমিশনের ধারণা ভোট পড়েছে 7% মতো। দিনভর ভোটের মাঠে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখা গেছে বেশ তৎপর। বিশ্ববিদ্যালয় হওয়ার পর জগন্নাথের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। তাই মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টার কিছু পরে, চলে টানা বেলা 3টা পর্যন্ত। আমরা তাদেরকে উঠিয়ে আনবো যারা আসলে বিগত দিনে ক্যাম্পাসের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। বিগত দিনে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করেছে এবং আগামী দিনে করবে, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা মূলত আমাদের পছন্দের প্যানেলকে ভোট দিয়েছি। আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি। দিনভর ভোট গ্রহণের সময় ক্যাম্পাসের পরিস্থিতি দেখা গেছে শান্তিপূর্ণ। তবে ক্যাম্পাসের বাইরে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোটের মাঠে নানান অভিযোগের কথা জানান বিভিন্ন পক্ষ। কারো কোনো ধরনের চিরকুট হোক, ব্যালট হোক, ভাঁজ করা ব্যালট হোক, যেটাই হোক না কেন ঢুকতে দেয় নাই, কিন্তু একটা বিশেষ দলের বই আকারে ছাপানো ব্যালট পেপারকে তারা ঢুকতে দিয়েছে। যে আমার সাথে শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের সাথে আমার একটা হৃদয়তার সম্পর্ক হয়েছে, তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। এজেন্টের কাছে এটি দেখেছি এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। ভোটের মাঠের সার্বিক চিত্রে সন্তুষ্ট নির্বাচন কমিশন। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, উৎসব মুখরভাবে ভোট দিয়েছে এবং জগন্নাথের ইতিহাসের প্রথম ভোট সকলে সহযোগিতা করেছেন বলেই ভালোভাবে ভোটটা হয়েছে। যোগসু নির্বাচনে 60% ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মীরা। শুরুতেই যাব মাসুদ সুমনের কাছে। সুমন, ভোট গণনার চিত্র কেমন দেখছেন আর সার্বিকভাবে কেমন ভোট হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে?
পদ্মা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি ঠিক নির্বাচন সর্বশেষ যে তথ্যটি আমরা জানতে পেরেছি, ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 65% এবং হল সংসদ নির্বাচনে 77% ভোট পড়েছে, এমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং সার্বিক চিত্রটি যদি আমি আপনাদের দেখাই, তাহলে দেখছেন যে এখনও এই নিয়ন্ত্রণ কক্ষে ব্যালট বক্স সব এসে পড়েছে এবং গণনার প্রস্তুতিটি চলছে। যদিও ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক 8টার সময় থেকেই এই গণনার কার্যক্রমটি শুরু হবে, তবে 6টার পর থেকে কার্যক্রমটি শুরু হবে এবং তার পরবর্তীতে এই নিয়ন্ত্রণ কক্ষে শিক্ষার্থীদের বা ক্যান্ডিডেটদের বা পোলিং এজেন্ট বেশি প্রবেশ করার ফলে তাদেরকে বের করে দেওয়ার পর এবং সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসলে, অর্থাৎ 7:30 বা 8টা নাগাদ এই ভোট গণনা শুরু হবে এবং 6টি মেশিনে এই ভোট গণনা হবে। এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, মোট এই 16,445 জন ভোটার আপনারা জানেন এই যশোর নির্বাচনে। এর মধ্যে ছাত্রী 8,479 জন এবং ছাত্র 8,170 জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 65% ভোট পড়েছে এবং হল সংসদে 77% ভোট পড়েছে। প্রার্থীরা অপেক্ষা করছেন এই নিয়ন্ত্রণ কক্ষে ঠিক ফলাফলের জন্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই গণনা শেষ করে এবং ফলাফল ঘোষণা করার যেই চেষ্টাটি তারা করে যাচ্ছেন। দিনভর ভোট চলেছে, যদিও বেশ কিছু কেন্দ্রে আমরা যেমনটি দেখেছি ভোট গ্রহণ কিছুটা বিলম্বে শুরু হয়, বিশেষ করে বাংলা, রসায়ন, গণিত এবং মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি 15 থেকে প্রায় 1.25 ঘন্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয় এবং যেমনটি বলা হয়েছে যে এক কেন্দ্রের সরঞ্জাম অন্য কেন্দ্রে যাওয়া সহ বেশ কিছু কারণেই বিলম্বে ভোট গ্রহণ শুরু হয় এবং তারপরে যেমনটি ঘটে ঠিক সেসব কেন্দ্রে ভোট শেষ করতে ঠিক 3টার পরেও 4টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শাওন ঠিক এই নিয়ন্ত্রণ কক্ষের বাইরে, আমরা তার কাছে যাব। শাওন, আপনি জানাবেন, আপনি দিনভর জানাচ্ছিলেন, সেখানে কিছু সময় পরপরই বিভিন্ন প্রার্থীরা ব্রিফিং করছিলেন, বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আর কোনো প্রার্থী সংবাদ সম্মেলনে কথা বলেছে কিনা বা বাহিরের চিত্রটিকেই নিরাপত্তার বিষয়টিও জানাবেন। ধন্যবাদ সুমন। আমি এই মুহূর্তে ঠিক শহীদ সাজিদ ভবনের বাইরে অবস্থান করছি, অডিটোরিয়াম যেখানে যশোর নির্বাচনী ভোট গণনা চলছে তার বাইরে অবস্থান করছি। এখানে দেখা যাচ্ছে যে আমার পেছনেই সারাদিন যারা প্রার্থী ছিলেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং তাদের এজেন্ট তারা বাইরে অপেক্ষা করছেন। বাইরে একটি জায়ান্ট স্ক্রিন টানানো হয়েছে যেখানে সরাসরি ভোট গণনা প্রক্রিয়াটি দেখানো হচ্ছে। আমরা দেখেছি যে আজ সারাদিনই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে, বেষ্টনীর মধ্যে অনেকটা শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি। আমরা দেখেছি যে 3টার সময় ভোট শেষ হওয়ার কথা ছিল, তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন কিছুটা বেশি থাকার কারণে সেই ভোট প্রক্রিয়া শেষ হতে হতে 4টা পর্যন্ত বেজে যায়। পরবর্তীতে সন্ধ্যা 6টার পরপরই কিন্তু এই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয় এবং সেই গণনা প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। আপনি ভেতর থেকে ভোট গণনার প্রক্রিয়ার বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছিলেন। বাইরে যে পরিস্থিতিটি রয়েছে এখন, সেখানে আমরা যেটি দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখনো রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি ভেতরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী তারা কিন্তু টহলদারি করছেন। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয়, কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু ভেতরে ক্যাম্পাসের ভেতরে তারা দেখভাল করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাব স্টুডিওতে, সেখানে সহকর্মী সানজিদা রয়েছেন। শাওন, আপনাকে ধন্যবাদ সুমনকেও। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, যা দুঃখজনক। বিষয়টি বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো হয়নি, এমন মন্তব্য করেছেন সরকারের সিনিয়র উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা বলেন, এই ঘটনা দুই দেশের অর্থনীতির উপর কোনো প্রভাব ফেলবে না। আর বিদ্যুৎ উপদেষ্টা জানান, ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা, যা সঠিক ছিল, তবে বিষয়টি আর বাড়তে দেওয়া যাবে না।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতের সাথে সম্পর্কের নানা ধরনের টানাপোড়েন শুরু হয়। সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ঘটনায় তা বেড়ে যায় কয়েক গুণ, যা গড়ায় দুই দেশের হাই কমিশনে হামলা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নতি হতে শুরু করলেও শেষ পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে ওই খেলার সম্প্রচার বন্ধের ঘোষণা এসেছে। দুদেশের সম্পর্কের এই নতুন টানাপোড়েনের জন্য ভারতই দায়ী বলে মনে করছেন দুই উপদেষ্টা। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই। এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার এইগুলো সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। এটা তো অনেকটা তো রাজনীতির সাথে চলে যায়, একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। তো এই জন্য আমরা এটাকে এমনভাবে দেখতে হবে যে যাতে আমরা কেউ ওভারবোর্ড না যাই। আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপরে এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা, সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, একজন খেলোয়াড়কে কেন্দ্র করে ঢাকা দিল্লির রাজনৈতিক সংকটের প্রভাব অর্থনীতিতে পড়বে না। সমস্যাকে আর বাড়তে না দেওয়ারও তাগিদ দেন দুই উপদেষ্টা। আর এটাকে অ্যাগ্রিভেট করবে না, এটা দুই দেশই ইস্যু করবে। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক ইস্যুতে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ, মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। তারা আরো বলেন, ক্রিকেট বাংলাদেশিদের জন্য বড় আবেগ, তাই দুই পক্ষের সঠিক বিবেচনা সমস্যার নিরসন করতে পারে। কবি, সাহিত্যিক, খেলোয়াড়, এরাই তো আমাদের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পর পেরিয়ে গেছে 8 দিন। এখনো তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত চোখে করছেন কবর জিয়ারত ও দোয়া মোনাজাত। মঙ্গলবার সকালে জিয়া উদ্যানে আসেন বিএনপির ঢাকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন, বেগম জিয়ার রেখে যাওয়া অপূর্ণ কাজ তারেক রহমানের হাত ধরে সম্পন্ন করতে হবে। 3 দিনের রাষ্ট্রীয় শোকের পর বিএনপির 7 দিনের শোক পালনও সম্পূর্ণ। তবুও যেন এ শোক কাটবার নয়, তাই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। দোয়া মোনাজাত শেষে জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে তার হাতে আমরা ক্ষমতা তুলে দেব। আমরা দেশ, জনাব তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। আপনাদের স্বাধীনতা যে ছিল না, আপনাদের সাংবাদিকদের, মানুষের ভোটের অধিকার ছিল না, জনগণের স্বাধীনতা ছিল না, সেগুলো আমরা আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উনি সবাইকে নিয়ে চলতে চেয়েছিলেন, উনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি, উনি দেশ ছেড়ে যাননি, উনি মৃত্যুকালেও দেশ ছাড়েননি, উনি দেশে মারা গেছেন, এটা আমাদের গর্ব। সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে গেছেন এবং তার গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়ে যাব এবং তারেক রহমানের পাশে থাকব সারা জীবন। যতদিন এই দেশ থাকবে আমরা বেঁচে থাকব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তার সহধর্মিণী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই নেতার এই সমাধিস্থল হয়ে উঠেছে আবেগ, সম্মান আর অতুল শ্রদ্ধার বাতিঘর। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিনভর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া দুপুরে ঢাকা 17 আসনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তারেক রহমান। আসন্ন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
দুপুরে ঢাকা 17 আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। সভায় আগামী নির্বাচন নিয়ে নানা নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তৃণমূল পর্যন্ত হয়তো সরাসরি কথা বলতে পারেননি এতদিন, এখন যেহেতু উনি সরাসরি আসছেন এখানে উপস্থিত, উনি সরাসরি তৃণমূল দিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে, তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তারা জানান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র ও তরুণ সমাজকে কাজে লাগাতে চান তারেক রহমান। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। ভোটারদের কি কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন, সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন। উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি। উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। আমি বিশ্বাস করি উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেটা উনি করেন। দিনভর দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান। কণ্ঠশিল্পী আসিফ আকবর শোক বইয়ে স্বাক্ষর শেষে জানান, দল চাইলে আবারও বিএনপিতে ফিরতে পারেন তিনি। প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি, আর সমর্থক। কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের অবস্থান ঘিরে বাইরে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক, নির্বাচন নিয়ে শঙ্কিত এনসিপি, জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই শঙ্কার কথা জানান তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে 2 দিনে 164টি আপিল দায়ের হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপিলের দ্বিতীয় দিন, প্রার্থিতা পেতে অথবা অন্যের মনোনয়ন বাতিল করতে আপিল করা যাবে 5 দিন। 9 জানুয়ারি বিকাল 5টার মধ্যে আপিল করতে হবে প্রার্থীদের। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনে আপিল জমা পড়ে 122টি। আগের দিনের 42টি সহ 2 দিনে আপিল দায়ের হলো মোট 164টি। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ওইটা রেডি করে আমি এসেছি, আজ আপিল করব। ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই, তবে আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব রয়েছে বলে অভিযোগ তার। বলেন, সাধারণ মানুষের মতো নির্বাচন নিয়ে এনসিপিও শঙ্কায় রয়েছে। আমরা শঙ্কার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি এবং এমনও আছেন যারা 5টি মামলার হত্যা মামলার আসামি, তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এবং আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। পুরনো সেটেলমেন্ট বা পক্ষপাতিত্ব দেখালে এনসিপির নির্বাচন পর্যন্ত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ধন্যবাদ। থ্যাংক ইউ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে করা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি ডুজারিক। তবে
বাংলাদেশের মানুষ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিঘ্নে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে জানান তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান ডুজারেক। We do not, the UN itself doesn't send observers unless there is সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। is offering any technical support, which is something that we often do in terms of the elections. সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 12 জানুয়ারি। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে কড়া পাহারায় দুজনকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ 5টি। এসবের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা করা, ছাত্র জনতা হত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, 24 জুলাই আগস্টে যে কারফিউ জারি করা হয় তা ছিল বেআইনি। তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ, পরিকল্পনা, যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালতে উপস্থাপন করেছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পরই দেশটির বিশাল তেল ভান্ডারে নজর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। উৎপাদন বাড়াতে চলতি সপ্তাহে এক্সন মোবিল ও শেভরনের মতো মার্কিন জায়ান্টদের সাথে বৈঠকে বসেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন আলোচনা চলছে, তবে কোম্পানিগুলোর দাবি এখনো কোনো বৈঠক হয়নি। এদিকে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফেরার খবরে চাঙা হয়ে উঠেছে জ্বালানি খাতের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের আদালতে চিৎকার করে নিজেকে সৎ ও নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তার আইনজীবী বলেন, মাদুরোকে কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়া সামরিক অপহরণ। এদিকে মাদুরোর বিরুদ্ধে মাদকের মামলায় 4টি অভিযোগ এনেছেন মার্কিন কৌঁসুলিরা। ভারী অস্ত্র হাতে সেনারা সম্পূর্ণ এলাকা ঢাকা নিরাপত্তা চাদরে। স্থানীয় সময় সোমবার মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত মাদুরোকে এভাবেই কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে তোলা হয়। নানা নাটকীয়তায় চলে মাদুরোর শুনানি। আদালতে নার্কো সন্ত্রাসবাদ, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও অবৈধভাবে মাদক আমদানি সহ বিস্ফোরক ও অস্ত্র রাখার মতো 4টি গুরুতর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই অভিযোগে আটক মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও উপস্থাপন করা হয়নি যথাযথ প্রমাণ। এই সময় স্প্যানিশ ভাষায় নিজেকে নির্দোষ, সৎ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দাবি করে চিৎকার করেন মাদুরো। মার্কিন কৌঁসুলিদের দাবি, মাদুরো প্রেসিডেন্ট থাকাকালীন মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ক্রেন্দে আরাগুয়ার সঙ্গে মিলে কোকেন পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ শুনে পরবর্তী শুনানির জন্য 17 মার্চ দিন ধার্য করেন আদালত। এদিকে মাদুরোর আটক ও বিচার প্রক্রিয়াকে সামরিক অপহরণ আখ্যা দেন তার আইনজীবী। মার্কিন আদালতে মাদুরোর বিরুদ্ধে মামলার বৈধতা নিয়ে বিস্তৃত আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অন্যদিকে ভেনেজুয়েলার নেতৃত্ব সংকট দূর করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে মত অনেকের। তবে ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসিকে দেয়া সাক্ষাৎকারের বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আগামী 30 দিনের মধ্যে ভোট গ্রহণ অসম্ভব। প্রথমে দেশটি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। মানুষ ভোটে অংশ না নিলে নির্বাচন হবে কিভাবে? এছাড়া চলমান সংকট মোকাবিলায় লাতিন আমেরিকার দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।